সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। খাল উদ্ধারে 3 উপদেষ্টার লাল গালিচা বিতর্ক। জুলাই আন্দোলনে আহতরা দিনভর রাস্তায়, তিতুমিরের শিক্ষার্থীরা এখনও ভাঙেনি অনশন। এই ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বলছেন সার্জিস আলম। রাজনীতির মাঠেও চলছে নানা সমীকরণ। তারেক রহমান এরই মধ্যে বললেন, সংস্কার করে নির্বাচন দীর্ঘায়িত করার সুযোগ নেই। দেশের মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নির্বাচন ছাড়া কোনো পথ নেই বলেও মন্তব্য তার। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অস্বস্তি থেকে পরিত্রাণের পথ কি, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হচ্ছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং সাইয়েদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই, বললেন তারেক রহমান। তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয়, বললেন উপদেষ্টা। 7 কলেজ নিয়ে হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। বক্তব্য প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের। উন্নত চিকিৎসার দাবিতে জুলাই আন্দোলনে আহতদের দিনভর বিক্ষোভ। 1 সপ্তাহের মধ্যে 10 লাখ পর্যন্ত এবং জুলাইয়ে 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে, জানালেন উপদেষ্টা। 12 কেজি LP গ্যাসে বাড়ল 19 টাকা। রমজানে বাড়বে না পণ্যের দাম, বললেন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, বললেন সার্জিস আলম। এবং বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। পরকালীন মুক্তির ফরিয়াদ, ফেরার সময়ে পথে পথে ভোগান্তির অভিযোগ। দর্শক, আমরা আলোচনায় আসতে চাই। প্রথমে সাইয়েদ আবদুল্লাহ, অত্যন্ত জনপ্রিয় তরুণ মুখ, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই। আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন একটি মন্তব্য করেছেন যে সংস্কারের আলোচনা দীর্ঘ হলে স্বৈরাচার সুযোগ পাবে। এটিকে আপনি মনে করেন কিনা? এই বক্তব্যের আগে আমার মনে হয় যে এটার একটা পার্সপেক্টিভটা আছে, সেই ব্যাপারটাও আলোচনা করে রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি। আর যে ব্যাপারটা আমি খোলামেলাভাবেই বলে ফেলছি সেটা হলো সংস্কার এবং নির্বাচন দুইটাকে বিপরীতমুখী আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা অতীতে আমি বহুবার করে বলেছি। অনেকে এটা মনে করার চেষ্টা করছে সংস্কার কর্মসূচি আর নির্বাচন দুইটা বোধহয় বিপরীত কোনো ধারণা। আমার কাছে মনে হয় দুইটা প্যারালালি চলতে পারে। নির্বাচনের প্রস্তুতিটাও শুরু হয়ে যেতে পারে, অ্যাট দ্য সেম টাইম সংস্কারের যেসব কাজকর্ম আছে সেটাও শুরু হতে পারে। কেন এই কথাটা বলছে আমার কাছে মনে হয় তারও অনেক যৌক্তিক কারণ তো অবশ্যই আছে। যৌক্তিক কারণটা হলো, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা চলমান আছে সেই জায়গায় কিন্তু মানুষের প্রশ্ন করার অনেক 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 জায়গা আছে। কয়েকটা সুস্পষ্ট উদাহরণ দেওয়াটা বোধহয় খুব বেশি মাত্রায় জরুরি। এই যে কুমিল্লায় যে দুর্ঘটনাটা ঘটে গেল, দুর্ঘটনা মানে আমি বলবো যে খুবই রোমহর্ষক ঘটনা। আর্মির হাতে, যৌথ বাহিনীর অভিযানে যখন গিয়েছিল, আর্মির হাতে যুব দলের একটা কর্মীকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো এবং নিপীড়ন চালিয়ে তাকে মেরে ফেলা হলো। তার মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এখনো চলছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের রেজিমে এক্সট্রা জুডিশিয়াল কিলিং চলছে। এটা শুধু লজ্জারই না, এটা একেবারে ক্ষমার অযোগ্য একটা অপরাধ। আবার ইন্টারেস্টিং ব্যাপারটা আছে, দেখেন এই ঘটনার পরে আইএসপিআর বিবৃতি দিচ্ছে এটা তদন্ত হচ্ছে। ইয়েস, তদন্ত হতেই হবে, কিন্তু এইটা তো একটা মার্ডার কেস, রাইট? এই মার্ডার কেস যখন ঘটে গেল, এইটার বিচার কিন্তু ওই আর্মির কোর্ট মার্শাল করে এটা করা যায় না। কোর্ট মার্শাল যে আইনটা আছে, ওই আইনটা যদি পড়া যায়, একদম সেকশন ধরে 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 যদি পড়া যায়, পার্টিকুলার কয়েকটা বিচার করার মতো সেকশন ওই আইনে নাই। ধরেন যে এই সাইডে কালপাবল হোমিসাইড, রেপ, এসব বিচার করার মতো প্রভিশনই নাই। কাজেই এইটা কিন্তু বিচার করতে হবে নর্মাল আদালতে। কাজে এই ইনভেস্টিগেশনের নামে টাইম নষ্ট করা বা কোনো কিছু করার মিনিংটা হলো এই বিচার প্রক্রিয়া কতদূর চলবে, এই জায়গায় একটা সন্দেহের জন্ম দেয়। এটা কি প্রথম কেস? এটাও না। নোয়াখালীতেও কিন্তু কিছুদিন আগে সেম টাইপ ঘটনা আরো একটা জায়গায় ঘটেছে। আবার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো নাই। একই সাথে রাস্তাঘাটে দেখবেন আওয়ামী লীগের লোকজন এখনো লিফলেট বিলি করে বেড়াচ্ছে। সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো শিক্ষা ক্যাডারের একজন এই ঢাকাতেই লিফলেট বিলি করে বেড়াচ্ছে ওপেনলি। এটা সাহস কিভাবে পাচ্ছে? কারণ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটা খবর নিশ্চয়ই দেখেছেন, 572 জন, সংখ্যাটা এইরকমই। এতজন আওয়ামী লীগের নেতাকর্মী যারা একেবারে দোষী, তারা বিভিন্ন কার্যকলাপ করে তারা জামিন পেয়ে গেছে।
এই যে বের হয়ে গেল, নিশ্চয়ই এই মামলার যারা তদন্ত করছিল পুলিশের সাথে যোগসাজশ করেছে, এমনকি লোয়ার কোর্টের যারা জাজ ছিল তাদের সাথে কোনো না কোনোভাবে যোগসাজশ করেছে, এবং এটা হওয়াটা অসম্ভব না, কারণ অতীতে পুলিশ তো ছিল না, ছিল পুলিশ লীগ, বিচারপতি তো ছিল না বা বিচারক ছিল না, তো তারা ছিল বিচারক লীগ, এবং সেই জায়গাটা থেকে পুরোপুরি কি উত্তোলিত হওয়া গেছে? হওয়া যায় নাই। সো এই সংকটের জায়গাগুলো কিন্তু অবশ্যই আছে। এখন যখন এই ঘটনাগুলো ঘটবে, আপনি দেখবেন আপনাকে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে না, তারপরে দেখবেন অন্য যারা মানুষজন আছে তাদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হচ্ছে, রাস্তাঘাটে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক নাই, দ্রব্যমূল্যের দাম অনেক ক্ষেত্রে অনেক কিছুতে বেড়ে যাচ্ছে, এলপিজি গ্যাসের দাম দেখবেন আবার বেড়ে যাওয়ার মতো কথাবার্তা শোনা যাচ্ছে। মানুষ কি স্বস্তি পাবে? আজকে আমার হোম ডিস্ট্রিক্ট হলো পাবনাতে, পাবনার একটা উদাহরণ বলি, আজকে বিকেলবেলার দিকের খবর, পাবনার সুজানগরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে, এবং অনেক লোকজন এসে পুলিশের ভ্যান থেকে ছিনতাই করে নিয়ে চলে গেছে। সো এইটাই ঘটনা যদি অতীতেও ঘটতো, যে বিএনপির একজনকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, দলবল এনে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, ওই টাইমে পুলিশের অ্যাকশনটা কেমন হতো? সেই কাজটা কি হয়েছে? সেই কাজটা কিন্তু হয় নাই। আবার সাইবার বুলিং, সাইবার অ্যাটাকের যে কাজ কারবার, এটা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু বেড়েই যাচ্ছে। সো মানুষের অসন্তুষ্ট হওয়ার মতো অনেকগুলা কারণ আছে, এবং আপনি কোনো ফিক্সড রোডম্যাপ দিবেন না, আপনার ক্যাপাসিটি নাই একটা কাজ করার, কিন্তু আপনি সারাক্ষণ সংস্কার 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 করতে থাকবেন, এতে করে মানুষ তো বিরক্ত হয়ে যাবে। কিছু সংস্কারের অবশ্যই দরকার আছে। আবার কেউ যদি মনে করে যে কোনোই সংস্কারের দরকার নেই, এখন ইলেকশন হয়ে যাওয়াটা দরকার, এই কথাটা আমার কাছে মনে হয় যে যুক্তিসঙ্গত না। তার কারণটা কি? ইলেকশন করার জন্য তো সংস্কারটা দরকার, কারণ ইলেকশন করার জন্য যে অর্গানগুলোর ফাংশন করার কথা, সেই কোনো স্ট্রাকচারই অক্ষুণ্ণ ছিল না। মানে ইলেকশন কমিশন বলেন, আইন শৃঙ্খলা ব্যাপারগুলো বলেন, এবং প্রত্যেকটা জায়গাতে এত ত্রুটিপূর্ণ অবস্থা ছিল, মানে একটা ইলেকশন করতে হলেও সংস্কারের দরকার। বিএনপির যে কথা, আমার কাছে মনে হয় যদি ডিসেম্বরে 2025 সালে ডিসেম্বরে ইলেকশন হয়, সেটাতে মোটা দাগে তাদের খুব একটা আপত্তি থাকবে না। এই ধরনের স্টেটমেন্ট কিন্তু তাদের কয়েকজন নেতার কাছ থেকে এসেছে ইতোমধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু এই টাইপের একটা কথা বলেছিল যে কম কম সংস্কার চাইলে ডিসেম্বরে ইলেকশন, বেশি সংস্কার চাইলে জুন মাসের দিকে ইলেকশন। কিন্তু উনি বেশি সংস্কার কম কম সংস্কার এই আলাপগুলোর আগেও যে ব্যাপারটা দেখতে চাওয়াটা অত্যন্ত যৌক্তিক, এই তো 6 মাস পার হয়ে গেল, মানে এই গভর্নমেন্টের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে, এই 6 মাসে নির্ভরযোগ্য কতটা সংস্কার কাজ এই সরকার করতে পেরেছে? আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত মানুষ জামিনে মুক্ত হয়ে বের হয়ে চলে যাচ্ছে, অন্য মানুষদের নামে ভুয়া মামলা হচ্ছে, আইন শৃঙ্খলা ঠিকঠাক নাই, এবং অনেক জায়গায় কাজের চেয়ে কথা বেশি হচ্ছে। একটা বিষয় আপনি উল্লেখ করছিলেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক নাই, তারপরে একজনকে আওয়ামী লীগের একজন গ্রেফতারকৃত তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এইসব বিষয় কি মনে হয় যে সরকার অত্যন্ত দুর্বল এবং এটি রাজনৈতিক সরকার না হওয়ার কারণে দুর্বল? আসলে রাজনৈতিক সরকার থাকলে কি হয়, আপনার স্টেট মেকানিজমের পাশাপাশি আপনার কিন্তু একটা সাপোর্টিং বেসটা থাকে, কিন্তু বর্তমানে তো ওইটা নাই। কিন্তু এই সাপোর্টিং বেসটা না থাকার কারণে বাংলাদেশের মতো একটা জায়গায় দেখবেন রুট লেভেলকে কন্ট্রোল করা খুবই মুশকিলের একটা কাজ, এবং রাজনৈতিক সরকার হলে তার কিন্তু এই ম্যান সাপোর্ট যেটা, ওইটা কিন্তু থাকে। এই জায়গায় কিন্তু এটা সিরিয়াসলি মিসিং, এবং এই সরকার অবশ্যই বেসিক্যালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গায় ভয়ঙ্কর রূপে দুর্বলতা দেখা যাচ্ছে। এবং আজকেও আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বনদস্যুদের উৎপাত বেড়ে গেছে সুন্দরবনে, 15 জনকে ধরে নিয়ে গেছে 26 তারিখে, আমি নিজেই ওইটা বিস্তারিত আজকে পোস্ট করেছিলাম। 15 জনকে ধরে নিয়ে গেছে, তাদেরকে এখন পর্যন্ত উদ্ধার করা যায় নাই। মানে প্রত্যেকটা জায়গাতেই যে ধরনের ঘটনাগুলো ঘটছে, ঢাক ঢাক গুড় গুড় করা টাইপ কিছু কর্মসূচি দেখা যাচ্ছে, কিন্তু সিরিয়াস লেভেলের যে এঙ্গেজমেন্ট সেই কাজটা করা হচ্ছে না। মানুষ আসলে কি চায় জানেন? মানুষ আওয়ামী পারপেট্রেটরদের বিচার দেখতে চায়। সেই কাজটা কি করা হচ্ছে? উত্তর হলো যেভাবে করার দরকার ছিল সেটা হচ্ছে না। একদম আমি ওপেন মিডিয়া, লাইভ মিডিয়াতে আমি বলে যাচ্ছি, যেভাবে হওয়ার কথা ছিল তার সিটে ফোটাও বিচারটা হচ্ছে না। একই সাথে অন্যান্য যে মানুষগুলো আছে, মানুষ শান্তিমতো খাইতে চায়, যে দ্রব্যমূল্যের ব্যাপারটা নিয়ন্ত্রণে আছে, আইন শৃঙ্খলা ব্যাপারটা ভালো আছে, দ্যাটস ইট। মানুষ কিন্তু এত বড় বড় তাত্ত্বিক আলাপ বুঝে না। যদি দুর্বলই হয়ে থাকে সরকার, তাহলে দ্রুত নির্বাচন প্রয়োজন কিনা? দ্রুত নির্বাচনের আগেও কিন্তু ন্যূনতম সংস্কারটা দরকার, তা না হলে কোনো ফেয়ার ইলেকশনই হবে না। সো ফেয়ার ইলেকশনের জন্য ন্যূনতম সংস্কারটার দরকার আছে। মানে আমি দুইটা দিক মিলিয়েই কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি এবি মোশাররফের কাছে একটু জানতে চাই যে আপনাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন তিনি বলেছেন যে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই, স্থানীয় বা জাতীয় যে নামেই হোক নির্বাচনের মাধ্যমেই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। দেশ কি ধ্বংস হয়ে যাচ্ছে আপনাদের মনে হয় যে এত বড় একটা অভ্যুত্থানের পরে? না, ধ্বংস হয়ে যাচ্ছে এটা কিন্তু সে একটা সম্ভাবনার কথা বলেছে, এখন তো হয়ে যাচ্ছে এটা বলে না যে এটা রক্ষার জন্য, কারণ একটা ইউজুয়াল পলিটিক্যাল রেটরিক ধরে নিব ধরেন না, এটা তো কিছুটা তো বাস্তবতা। আমি একটু বললে আপনার কাছে স্পষ্ট, সাইদ আব্দুল্লাহ কিছু কথাগুলি বলেছেন,
আপনি দেখবেন যে মানুষের অসন্তুষ্টি, মানুষের প্রত্যাশার ক্ষেত্রে যে ব্যাপক একটা ঘাটতি কেন হচ্ছে। আপনি দেখেন, আমরা দেখেছি যে আপনি এই সুনির্দিষ্টভাবে প্রায় 2000 লোককে হত্যা করা হয়েছে, তাদের নামে মামলা করা হয়েছে। এর বাইরেও এই আওয়ামী লীগের নানা অপকর্ম, আওয়ামী লীগের ক্যাডার বা প্রশাসন বিভিন্ন করা হয়েছে, কিন্তু আপনার দৃশ্যমান কোনো অ্যাকশন কি আপনি দেখতে পাচ্ছেন? বরং আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে 5ই আগস্টের পর যে মামলাগুলি হয়েছে এগুলি গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগদেরকে একটা বার্তা দিলেন যে তুমি সেফ, আপাতত তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। মানে এটা কি বিষয়? 5ই আগস্টের পরে শেষ প্রেস কনফারেন্স বলছে যে মামলাগুলি 5ই আগস্টের পর হয়েছে সে আসামিদেরকে গ্রেপ্তার করা হবে না, বাজ বিচাই করতে হবে, আমরা তদন্ত করছি। এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ বলেছে। অর্থাৎ আপনি একটা বার্তা দিয়েছেন যে যারা অপরাধ করেছেন তাদেরকে আপাতত ধরা হবে। শুধু তাই না, আমাদের তো কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত যোগাযোগ আছে। আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতা ছাড়া সবাই তো বাংলাদেশে ঘুরছে। আপনি দেখেন, শীর্ষ কিছু লোক পালিয়ে গেছে, এছাড়া তো বাকি সবই তো বাংলাদেশের মধ্যে আছে, তারা বাসায় আছে, বাড়িতে আছে, ঘোরাফেরা করছে, অথচ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, গ্রেপ্তার হচ্ছে না। তারপর প্রতিনিয়ত আপনি পত্রিকা দেখলে দেখবেন সরকারের উপদেষ্টারা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে এত কোটি টাকা লুট হয়ে গেছে, এত কোটি টাকা পাচার করেছে, অমুক প্রতিষ্ঠান এই করেছে, এটা তো সুনির্দিষ্ট অভিযোগ। কিন্তু আপনি কার্যকরী ব্যবস্থা কয়জনের বিরুদ্ধে নিচ্ছেন? আপনি? আমার কাছে তো মনে হয় নিচ্ছেন না। বরং এই জনগণের কাছে একটা যে হতাশা আপনি বললেন, হতাশা তো এইগুলো থেকে তৈরি হচ্ছে। তারপর যে কথাটি সাইদ আব্দুল্লাহ বলেছে, দুর্মূল্যের অর্ধগত, এখন তো আর সিন্ডিকেশন নাই, তাহলে আপনি আপনি পাচ্ছেন না কেন? আপনি জাতিকে বলেন। অনেক জায়গায় আপনাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজির, আমি একটা কথা বলি, চাঁদাবাজি বলতে আপনি তো গণভাবে বললে হবে। আমি বলছি বাংলাদেশের মতো একটা বিশাল জনসংখ্যার দেশ, যেখানে বিএনপির প্রায় আপনি কম হলো 4 থেকে 5 কোটি বিএনপির নেতাকর্মী সমর্থক আছে। ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা বিশ্বাস করেছি। আমি যদি একটু আজকে সার্জিস আলম যেটা বলেছেন সেটা একটু যদি কোট করি, যে বাজার আগের মতোই চাঁদাবাজি চলছে, এসব চাঁদাবাজি ও সিন্ডিকেট আবার নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলগুলো। না, এগুলি ঢালাওভাবে বলে, এগুলি ঢালাওভাবে বলার কোনো সুযোগ নাই। আমি বলি, এই যে বাজার নিয়ন্ত্রণ করার তো আমাদের দেশে স্বীকৃত কিছু পদ্ধতি আছে। মানে বাজার মনিটরিং করা, আপনার টিসিবিকে কার্যকর করা, আপনার ভোক্তা অধিকার আছে সেইটাকে করা, আপনার মানে যেটা আমদানি রপ্তানির ক্ষেত্রে সরকার মনিটরিং করে আর এটা যাতে সহজলভ্য করা সেই ব্যবস্থা করা। কিন্তু সরকার কোনটা করছে? আপনি কি দেখেন কোথাও আমার ভোক্তা অধিকার গিয়ে কোথাও অভিযান চালাচ্ছে? দেখেন? আপনি দেখেন না। আপনি দেখেন যে বাজার মনিটরিংয়ের জন্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো টিম আছে? আমি তো আমার এই 5 মাসে আমি চোখে দেখিনি। তাহলে আপনি একদিকে কথা বলবেন, অন্যদিকে বাস্তবে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন না, তাহলে আপনি কার উপর দৌড় চালাবেন? বরং এই ব্যর্থতা তো আপনাদের। বরং আপনি দেখেন, আপনি যে কথাটি বিএনপির কথা বলে চাঁদাবাজি, ইতিমধ্যে আমরা যেই অভিযোগগুলি আমাদের বিভিন্ন ক্ষেত্র থেকে পেয়েছি, অভিযোগ তো হোক বা না হোক, আমরা আমাদের দৃঢ়তা প্রমাণ করা যে ইতিমধ্যে 1200-র উপর লোকে আমরা দল থেকে অব্যাহতি দিয়েছি বা বহিষ্কার করেছি, তাদের পদ বাতিল করে দেওয়া হয়েছে। একটা রাজনৈতিক দল কতটুকু আন্তরিক হলে এই কাজটা করতে পারে? এবং আমাদের 1200 লোককে কি কারণে বাদ দেওয়া হয়েছে? এই যে যদি অভিযোগ, যেমন আপনার পত্রিকা একটা নিউজ আসছে অমুক জায়গায় ঘটনা ঘটেছে, সত্য মিথ্যা পরের ব্যাপার, আমরা কিন্তু পাবলিক পারসেপশনটাকে আমরা অনার করার জন্য আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা এই সরকারের খুব উচ্চ পর্যায়ের লোক ছিল, একটা বক্তব্য দিয়েছিল আপনার মনে থাকার কথা, যে বলেছিল যদি মিডিয়া ফেসিস্ট হাসিনার পক্ষে লেখে তাহলে মিডিয়া পুড়িয়ে দেব, সেই এটা বলেছিলেন। তাৎক্ষণিকভাবে তার, সে আমাদের অনেক উঁচু মানের নেতা ছিল, তার সকল পদ তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের অনেক কমিটি ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি কার্যকরী অ্যাকশন যেখানে দরকার সেখানে নিচ্ছে। কিন্তু আপনি কি করছেন? এই যে সাইদ আব্দুল্লাহ বলেছে সংস্কার তো প্রতিনিয়ত শুনি, কিন্তু আমরা কি বলেছি? আমরা বলেছি আপনি সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দেন যে আপনি কখন কি করতে চান, তাহলে আপনি এইটা দেওয়ার ক্ষেত্রে আপনি এত কার্পণ্য কেন? আমার দ্বিতীয় প্রশ্ন একই জায়গা থেকে, উনি বলছেন যে স্থানীয় বা জাতীয় যে কোনো রূপে হলেই নির্বাচন প্রয়োজন। সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তারাও দাবি করে থাকে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন। আপনারা কি সেটা তো একমত হবেন কি? না, একমত আমরা হব না, কারণ আমরা বলেছি সংকটটা আগে রাষ্ট্রটাকে ঠিক করতে হবে। আমরা এই যে সংস্কার আমরা বলি, এই সাইদ আব্দুল্লাহ বলেছে যে আপনার ন্যূনতম সংস্কার করতে হয়। একটা নির্বাচন করতে হলে কি লাগে? প্রথম হলে নির্বাচন কমিশনকে আপনি ঠিক করতে হবে। তা আপনি 5 মাস হয়ে গেল, আপনি নির্বাচন কমিশন একটা আগের আইনে একটা নির্বাচন কমিশনার আপনি নিয়োগ দিলেন, তা আপনি 6 মাসে কেন এখন আইন করতে পারছেন না?
কেন করতে পারছেন না? হুম। আপনি প্রশাসন, আমরা বলছি এই যারা আপনার মানে এটা নাগরিক, আমি নাগরিককে ধরি, যারা সচেতন নাগরিক, এরা বলছে প্রশাসন আমলীকরণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, সকল রাজনৈতিক দল বলছে, এই সরকার বলছে। তাহলে 6 মাসে আপনি প্রশাসনের মধ্যে পরিবর্তন কি করতে পেরেছেন? এখনো তো শেখ হাসিনার পেতাত্তারা ঘুরে বেড়াচ্ছে। এই যে আব্দুল্লাহ বলল যে আজকে একজন কলেজের টিচার যিনি লিফলেট দিচ্ছে, আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? আপনি করছেন না। অর্থাৎ আপনি কোন ক্ষতে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। অর্থাৎ কি রাজনৈতিক দলগুলিকে আপনি ভয় দেখাচ্ছেন যে আমরা যেই প্রক্রিয়া আমরা যেতে চাই সেই প্রক্রিয়াকে তোমরা সমর্থন করো? নো, রাজনৈতিক দল কিন্তু সেটা করবে না। স্থানীয় নির্বাচন কেন চায় জাতীয় নাগরিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? আপনার কি মনে হয়? আপনি এখন এই অবস্থায় বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আগে যদি মাথা ঠিক না থাকে আপনি বডি দিয়ে কি করবেন? আজকে রাষ্ট্রীয় ব্যবস্থায় নানা বিশৃঙ্খল অবস্থা, এইটা ঠিক করতে পারে একমাত্র নির্বাচিত একটি সরকার। জি, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যেমনটি সাইয়েদ আব্দুল্লাহ বলছিলেন যে আপনাদের একজন যুব দলের কর্মী তিনি কুমিল্লায় নিহত হয়েছেন যৌথ বাহিনীর টর্চারের ফলে। আমি দেখছি যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা নাগরিক সমাজে আছেন তাদের মধ্যেই বেশি আলোচনা। আপনারা আসলে দলীয়ভাবে এটার বিরুদ্ধে কি না, আমরা ইতিমধ্যে ইতিমধ্যে দেখেন আমরা এই দলটা সবচেয়ে আপনি আমাদের স্পিরিটটা লক্ষ্য করবেন, কারণ বিএনপিকে সবাই বলে, আমি এই যে যারা সচেতন নাগরিক এরা বলে বিএনপি সবচেয়ে বৃহত্তর দল। সুতরাং বিএনপি কিন্তু একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে, আপনি লক্ষ্য করবেন। আমাদের মহাসচিব বিবৃতি দেওয়া হয়েছে এবং আমরা সুনির্দিষ্টভাবে তদন্ত আমরা প্রত্যাশা করি যে কি কারণে এটা হলো, এটা সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তার একটা তদন্ত কমিটি আছে। আমরা স্বাগত, আমরা বলেছি দ্রুত এর বিচার করেন। কিন্তু এখানে আমাদের কাছে যে জিনিসটা মনে হচ্ছে, এই যে প্রশাসনে যে এখনো আওয়ামী লীগ ভূতরা চেপে আছে, আপনি তাদেরকে সরাতে পারছেন না। আর আরেকটা তাদের মনে একটা সাইকোলজিক্যাল একটা পরিবর্তন আপনাকে আনতে হবে। আগে পুলিশ কি মনে করেছে, আমি যে অন্যায় করি অথবা র্যাব অন্য যে বাহিনীগুলি মনে করে যে আমি যদি অন্যায় করি আমাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছি। কিন্তু সরকারকে প্রমাণ করতে হবে যে এই সকল অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে, কোনো পৃষ্ঠপোষকতা নয়। আপনি দেখেন নাই একজন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ বিরোধী দলের, মানে চিফ হুইপ ইজ এজ লাইক এজ এ মিনিস্টার, তাকে প্রকাশ্যে রাজপথে পিটানো হয়েছে, অথচ সেই পুলিশ কর্মকর্তাকে রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে তাকে। সে মানে এখন তো পালিয়ে গেছে, যতদিন সে চাকরি ছিল প্রতিটি ক্ষেত্রে তাকে ক্রিম জায়গায় তাকে পোস্টিং দেওয়া হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আপনি করেছেন। এখন ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন এই সরকারের প্রমাণ করতে হবে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই না, বরং অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তার আমরা বিচার করতে চাই, তাহলে মনে একটা স্বস্তি ফিরে আসবে। ধন্যবাদ সাইয়েদ আব্দুল্লাহ। আমি এবিএম মোশাররফ যেমন বলছিলেন যে তাদের দলের একজন নেতা গণমাধ্যমের কলম ভেঙে দেবে বলে বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনার বন্ধু হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে ফ্যাসিস্টের পক্ষে যে কলম লিখবে তার সে কলম ভেঙে দেওয়া হবে। এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখেন? এই বক্তব্যকে আমার কাছে মনে হচ্ছে খুবই সরলীকরণ করে বক্তব্যটা দিয়েছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু হাসনাত। আমার কাছে মনে হয়েছে একটা দায়িত্বশীল জায়গায় থেকে কিছু কিছু ক্ষেত্রে যে বার্তাটা দিতে চাচ্ছে ওই বার্তাটা যদি কারেক্ট ভাষাটা ইউজ না করা যায় সেটা একটা অন্যরকম ভাষাও তৈরি হতে পারে। আমি ব্যক্তিগতভাবে অ্যাবসলিউটলি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী মানুষ, কারণ আমার কথা মিডিয়ার কাজটা কি, একটা সময়ে মিডিয়া তো ভুলেই গিয়েছিল যে পাওয়ারকে চ্যালেঞ্জ করতে হয়। যেমন ধরেন নামকরণ করলে অনেক 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 চ্যানেলেরই ব্যাপার আসবে, সেই প্রেক্ষাপটগুলো আমরা জানি। আমরা আবার আরেকটা ব্যাপার কি ভুল করি জানেন, সাংবাদিকদের গণহারে সবাই মনে করি সাংবাদিক মানেই খারাপ। আমি এক টাইমে মেইন স্ট্রিম মিডিয়াতেও এক টাইমে ছিলাম, তারপর ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে বর্তমানে কাজ করি। সাংবাদিকদেরও যে কত দুর্দশা আছে, তাদেরও যে কত দুঃখের বঞ্চনার কথা আছে, এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না। মিডিয়া হাউসগুলোর শীর্ষ ব্যক্তিগুলা যদি আওয়ামী লীগের হাতে কন্ট্রোলড হয়, ওই মিডিয়া হাউসে একজন রিপোর্টার বা একজন নিউজ পড়েন, একজন যিনি অ্যাঙ্কর আছেন, এই প্রশ্নটা করতে পারেন। লাইক আপনি সময় টিভিতে বসে থেকে যদি অতীতের স্ট্রাকচার যদি থাকতো, শেখ হাসিনার আমল যদি থাকতো, আপনি ডিরেক্ট অনেক কথা বলতে পারতেন না, এটা বাস্তবতা। কিন্তু এই দায়টা কি পুরোপুরি আপনার না। আমি যদি এখন আপনাকে বকি যে আপনি তো এইটা করেন নাই, এইটা করেন নাই, আমার তো বুঝতে হবে যে আপনিও একটা চাকরি করছেন এবং ওই পরিবেশটা তো আর একদিনে তৈরি হয় নাই। কাজেই এই জায়গায় মিডিয়া হাউসগুলোরও অনেক দায় ছিল, কিন্তু সেই দায়টা কার ছিল প্রকৃতপক্ষে, তার ব্যাপারে আমরা যদি ভুল থাকে
সেটাকে আমরা আইনের আওতায় আনার জন্য কারেক্ট প্রসেস ফলো করতে পারি। কিন্তু আমি তো বলতে পারি না আমি গিয়ে ভেঙে ফেলবো, আমি গিয়ে বন্ধ করে দিব। তাইলে তো ব্যাপারটা যেটা হবে, আমি বোধহয় ফ্রিডম অফ প্রেসকে লঙ্ঘন করছি। আমার কাছে মনে হয় এটা কখনোই হওয়া উচিত না। মানে অ্যাবসলিউট ফ্রিডমটা প্রেসের থাকা উচিত, কারণ পাওয়ারকে যদি অ্যাকাউন্টেবল না করা যায়, পাওয়ারকে যদি আনচ্যালেঞ্জ রাখা যায়, ওই পাওয়ারটা কিন্তু সব সময় ফ্যাসিস্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং আমার কাছে মনে হয় যে এটা কখনোই হওয়া উচিত না। অ্যাট দ্য সেম টাইম যে মিডিয়া হাউসগুলো এই কাজগুলো প্রকাশ্যে কাজ করেছে, আমি সুস্পষ্ট উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। সিআরআই নামের এই যে শেখ হাসিনার পরিবারের লোকদের দ্বারা যেভাবে পরিচালিত হতো এবং তারা মিডিয়ার যে স্টেকগুলো নিয়ে নিত, অনেকগুলো মিডিয়াতে এজেন্সির লোক গিয়ে বসে থাকতো কোন নিউজটা কিভাবে যাবে। হয় না এই ঘটনাগুলো? এই ঘটনাগুলো তো ঘটেছে। কাজেই যারা যারা এই কাজগুলো করেছে, যেসব সাংবাদিকরা এইসব কাজ কারবার করেছে, তাদেরও তো বিচার হওয়াটা জরুরি। কারণ তারা একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে তারা সম্মতি উৎপাদন করেছে। এডিটর্স গিল্ড কি করেছে আমরা তো দেখেছি। এমনকি অনেক টিভি গুলা কিভাবে কি নিউজটাকে কিভাবে ফ্যাসিলিটেট করেছে, কিভাবে তাদের দিকে নিয়ে গিয়েছে, এগুলো আমরা দেখেছি। সো আমার কাছে যেটা মনে হয়, এইটা যেটা হওয়া উচিত, এই যে মিডিয়ার কিভাবে সংস্কার হতে পারে, এই জায়গাটা খুব বেশি মাত্রায় জরুরি। অ্যাট দ্য সেম টাইম কোনো কিছু হলে একটা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলতে হবে, এইটাও খুব একটা যুক্তিসঙ্গত কথা না। কারণ একটা প্রতিষ্ঠান যদি স্ট্রাকচারটা থাকে, সেই প্রতিষ্ঠান যদি ঠিক মতো চলার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এই জায়গায় তো হাজার হাজার মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয় এবং ওইটার মাধ্যমে দেশের মানুষও উপকৃত হয়। ভেরি মাচ ক্লিয়ার। আমি পরের আপনার এই বিষয়ে আপনার বোঝাপড়া খুবই স্পষ্ট, এটা বোঝা যাচ্ছে। আমি পরের বিষয়টা যেতে চাই যে জুলাইয়ের যারা আহত আছেন তাদেরকে পুনর্বাসন তো দূরে থাক, তাদের যে আহতদের যে চিকিৎসা, সুচিকিৎসা, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। 6 মাস অতিবাহিত হয়েছে সরকারের। এর আগে এক দফা তারা রাস্তায় নেমেছিল, তখন উপদেষ্টারা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে তাদের এক ধরনের ক্ষতিপূরণ বা কম্পেনসেশন যেটা দেওয়া দরকার, সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। আজকে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখ, ডিসেম্বর আরও 1 মাস আগে পার হয়ে গেছে, আজকে আবার তারা রাস্তায় নামছেন। এটাকে সরকারের কি ধরনের ব্যর্থতা হিসেবে আপনি দেখেন কিনা, এবং সেটা হলে সেখান থেকে উত্তরণের পথ কি? সরকারের এটা শুধু ব্যর্থতা না, এইটা একেবারে মানবিক গ্রাউন্ড যেটা ছিল সেই জায়গাতেও প্রচণ্ড বাজে রকমভাবে ফেইল করেছে। ডানে বামে কোনো শব্দ নাই। একটা ঘটনা বলে রাখাটা ভালো, তাহলে দেখবেন যে বুঝতে সুবিধা হবে। ব্রিগেডিয়ার জালাল অবসরপ্রাপ্ত আর্মির মেডিকেল করেছিলেন, তাকে প্রথমে নিয়োগ দেওয়া হলো পিএসসিতে জালালের মতো একজন নিকৃষ্ট মানের লোক, যে ফ্যাসিবাদী রেজিমের বেনিফিশিয়ারি মানুষ ছিল, তাকে যখন নিয়োগ দেওয়া হলো, সেটা নিয়ে কিন্তু অনেক ক্রিটিসিজম উঠলো। এবং এই জালালের ভাই, সেও আর্মির ব্রিগেডিয়ার জেনারেল ছিল বা মেজর জেনারেল ছিল, সে 2024 সালের 7 জানুয়ারির ইলেকশনে আওয়ামী লীগের পক্ষে নমিনেশন পাওয়ার জন্য সে পাবনায় পোস্টারিং করে বেড়াতো, সে যাতে নমিনেশনটা পায়। এবং তার ভাই যে ব্রিগেডিয়ার জালাল ছিল, সে ছিল ডিরেক্ট বেনিফিশিয়ারি। এই জালালকে নিয়ে এসে প্রথমে পিএসসিতে নিয়োগ দেওয়া হলো। আমরা প্রচণ্ড সমালোচনা করলাম, কারণ এই সরকার তো সব ঠেলা দিয়ে দিয়ে কাজ করাতে হয়, প্রত্যেকটা জায়গায় এক একটা করে ভুল নিয়োগ দেয় এবং তারপর আমরা সমালোচনা করি, তারপর কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপটা নেয়। পরিহার তাপের ব্যাপারটা কি জানেন? এই জালালকে পরবর্তীতে নিয়োগ দেওয়া হয় কোথায়, এটা কিন্তু আর অনেক মানুষ জানে না। এই যে আমাদের জুলাইয়ের যারা আহত যারা আছে, তাদেরকে বিদেশে পাঠানো হবে কি হবে না, এইটার সার্টিফিকেশনের খুবই চূড়ান্ত একজন অথরিটি ব্যক্তি হিসেবে এই ব্রিগেডিয়ার জালালকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং এই জায়গায় একটা ছেলের কথাটা বলে রাখা ভালো, শাফিল নামের একটা ছেলে আছে, তার চোখ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, তাকে 2 মাসেরও বেশি টাইম তাকে ঘুরিয়েছে। তার বিদেশে যাওয়াটা একেবারে অত্যাবশ্যকীয় হয়ে গিয়েছিল, তাকে বারবার করে আটকে রেখেছে, গুরুত্ব দেয় নাই ওই ব্রিগেডিয়ার জালাল। না দেওয়ার কারণে এই ছেলে চূড়ান্ত রূপে যখন অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত নাহিদের হস্তক্ষেপে এবং আরো কয়েকজনের হস্তক্ষেপে আমরাও কথাবার্তা বলে শোরগোল তৈরি করেছিলাম, এই ছেলে পরবর্তীতে সিঙ্গাপুরে যায়। তাইলে জুলাই শহীদ ফাউন্ডেশনের নিবন্ধিত এই যে আমাদের আহত ব্যক্তি যারা আছে, তাদের চিকিৎসার দায়ভার দিচ্ছেন একেবারে অযোগ্য, ব্যর্থ, ফ্যাসিবাদের দোষের একজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন। এইটা কি দায়িত্বশীলতা? আবার আরেকটা বড় ব্যাপার ভুল হয়ে গেছে, দেখেন এই দায়িত্ব ছিলেন জুলাই শহীদ স্মৃতি। আমার কাছে মনে হয় যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনেক জায়গায় বড় বড় গাফিলতি করে ফেলেছে। এটা আমি আসলে ব্যাপারটাকে, আমি যেসব কথা বলি আমি খুবই ক্লিয়ারলি কথা বলা পছন্দ করি, ঢাক ঢাক গুড়গুড় না করে। জুলাই শহীদ ফাউন্ডেশনের যেভাবে কাজ করার কথা ছিল, আমার কাছে মনে হয় টিল টুডে কখনোই এইটা প্রপারলি ফাংশনিং করে নাই। অনেক লোক দেখানো কাজের কাজটা হয়েছে, কিন্তু অরিজিনাল কাজটা হয়নি। আবার আর একটা বড় ব্যাপার দেখেন, এই সরকার শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পরে অনেক জায়গায় পুলিশ পলাতক ছিল। কোনো ডিসি কি পালিয়ে গিয়েছিল? পালায়া যায় নাই। ইউনো পালিয়ে গিয়েছিল, এসিল্যান্ড পালিয়ে গিয়েছিল। অনেক ক্ষেত্রে এই তালিকাটা করাটা আমি সিস্টেমেটিক প্রসেসে বিশ্বাস করি। বাংলাদেশ একটা খুবই বাজে একটা যুগে ঢুকে গিয়েছিল, যে জায়গায়
ওই যে চট্টগ্রামের ভূমিদস্যু ফারাজ করিম কিংবা ব্যারিস্টার সুমনের মতো একজন বাটপার, আমি খুবই সচেতনভাবেই বলছি, ব্যারিস্টার সুমনের মতো একজন ক্যানভাসার, উনারা বন্যা হলে ওই যে গলা পানির নিচে নেমে গিয়ে প্রচার করার চেষ্টা করবে যে কিছু একটা করলাম, এই টেন্ডেন্সি বোধহয় অনেকের ভেতরে ঢুকে গিয়েছিল। এই জুলাইয়ের শহীদ আহত যারা হয়েছে এই তালিকাটা তৈরি করার জন্য সরকার কেন এই ঢাক ঢাক গুরুর করবে? ছাত্ররা লিস্ট বানাবে, অমকে বানাবে, তমকে বানাবে, তাদের কি ক্যাপাসিটি ছিল? ধরেন আমি যদি সরকার হই আমি কি করব? ডিসি আপনি আছেন, ইউনো আপনারা আছেন, 15 দিন সময় দেওয়া হলো, এর ভেতরে আপনার আওতায় যে জেলাটা আছে এবং আপনি ইউনোদের সাথে কোঅর্ডিনেট করে প্রত্যেকটা উপজেলায় কতজন আহত আছে সেটা বের করবেন। এই লিস্টটা 15 দিনের ভেতরে চলে আসতো। তারপর আসার পরে এইটা ভেটিং করার দরকার হতো, আরো 15 দিন আপনার কাছে সুস্পষ্ট একটা লিস্ট থাকতো, রাইট? ওইটা দেখে আপনি গভর্নমেন্টের অর্গান হিসেবে ফাংশন করবেন। এই জায়গায় অনেকে ফাটাকেষ্টগিরি করার চেষ্টা করেছে, এই ফাটাকেষ্টগিরি করাটা উচিত হয় না। এই কথাটা বললে অনেকের গায়ে লাগতে পারে, বাট এটাই সত্য। একটা গভর্নমেন্ট যখন চলবে এই জায়গায় ফাটাকেষ্টগিরি না, বা এই জায়গায় আবেগ দিয়ে কাজ না, সিস্টেমেটিক প্রসেসে আমি বিশ্বাসী মানুষ এবং সেটাই করা দরকার ছিল। এই কাজটা কিন্তু হয় নাই, এবং না হওয়ার কারণে দেখেন যে কাজটা হয়েছে। আবার আপনি বললেন ওয়েবসাইটে আপলোড করার কথা, যে মানুষটা সবজি বিক্রি করতো ঢাকায়, তার একটা গুলি খেয়ে পা চিরতরে অকেজ হয়ে গেছে, সে ওয়েবসাইটে আপলোড করতে হবে, এই হ্যাসেলের ভেতর যাওয়ার চেয়ে সে মনে করবে যে আমি এটা করবই না। তারে এই প্রসেসটা অনেক সিম্পলিফাইড করা দরকার ছিল। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা, এই কথাটা বলতেই ফোন আছে, আমরা দর্শকের একটু আমার মনে হয় যে জাস্ট এইটা একটু বলে রাখা ভালো। স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন উনি এই 6 মাসে কি কাজ করেছেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন এই প্রজেক্টগুলো ব্যর্থ হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন দয়া করে। রফিকুল ইসলাম বলছিলাম বরিশাল থেকে। জি জি জি, প্লিজ বলুন রফিকুল ইসলাম, আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটা হলো এই যে 16 বছর যেহেতু একটা সরকার শাসন করলো, এখন যেহেতু নির্দলীয় একটা সরকার গভর্নমেন্টে আছে, জি জি, পাবলিকের ভবিষ্যৎটা কি হবে? পাবলিকের ভবিষ্যৎটা কি হবে এখন এই সরকারের আমলে? ধন্যবাদ। পাবলিকের ভবিষ্যৎ কি হবে প্রশ্নটি হয়তো উনি করেছেন যে 16 বছর একটা সরকার ছিল, এখন একটি নতুন সরকার এসেছে, কিন্তু পাবলিকের ভবিষ্যৎ হয়তো পরিবর্তন হয়নি, এমনটি বলেছেন। আপনি কি বলবেন এই বিষয়ে? না, এখানে তো আসা দৃশ্যমান অনেক কিছুই হয়নি। আপনি দেখবেন আমরা যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বহাল তৈরিতে আছে। সুতরাং আপনার তো জনগণের মনে একটা ক্ষোভ, হতাশা, ভয় থাকবেই। এক, এখানে সাইদ আব্দুল্লাহ বলেছে এই যে খুলনায় বনদস্য রাজ্যের এই অপহরণ, এটা তো আওয়ামী লীগের আমলে কালচার শুরু হয়েছিল। তাহলে এটা কি আমরা নির্মূল করতে পেরেছি? পারি নাই। বরং এখন যখন প্রশাসন অনেকটা ঘুমিয়ে আছে, তখন তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। অর্থাৎ এদেরকে তো আপনাকে নির্মূল করে জনগণকে একটা স্বস্তি দিতে হবে, না তো আপনার পক্ষে সম্ভব না। বিএনপি সবথেকে বড় দল এখন দেশের। আপনারা যদি ক্ষমতায় আসবেন, মানে হয়তো আসতেই যাচ্ছেন বা আসতে পারেন, সেটা জনগণ নির্ধারণ করবে, কিন্তু তারপরে কি পাবলিকের ভবিষ্যৎ পরিবর্তন হবে? না, আমরা আপনি দেখবেন, আমি একটা ইতিমধ্যে আমাদের যে অভিজ্ঞতা, আজকে বাংলাদেশের বয়স তো প্রায় 53 বছর, এর মধ্যে অনেক সরকার এসেছে। এই সরকার সবকিছু মিলিয়ে আপনি আমাদের 31 দফা যে রাষ্ট্র মেরামতের এই সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটা কি আপনি দেখেছেন? এটা হলো আমাদের বাস্তবতার নিরিখে, অভিজ্ঞতার নিরিখে কিন্তু একটি দালিলিক প্রমাণ আমরা রাখলাম। যেমন আমরা দেখেছি আপনি যে এই যে জনগণের ভাগ্য পরিবর্তন করে একটা লোক যদি বারবার ক্ষমতায় যায়, মানে আমরা যেমন শেখ হাসিনাকে আপনি কয়বারের প্রধানমন্ত্রী বলতো? 4 বার 5 বার, মনে হয় সর্বশেষ 5 বার। অর্থাৎ তার মধ্যে একটা অহংকার জন্ম নিয়েছে, একটা ফেসিস্ট ভাব জন্ম নিয়েছে, একটা ক্ষমতার একটা মোহ তার মধ্যে জন্ম নিয়েছে। যার জন্য কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আগামী দিনে যদি জনগণ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব বিএনপিকে দেয়, বিএনপির নেতা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না। সেজন্য তো সংবিধান পরিবর্তন করা হবে, প্রয়োজন। অবশ্যই সংবিধান, আমরা তো বলেছি এটা তো সাংবিধানিক পরিবর্তন দরকার। তো বিএনপি দলগতভাবে এক ধরনের বাধা দেয় ছাত্রদের যে প্রয়াস। না, এখানে ছাত্রদের বুঝতে হবে, এখানে তারা অনেক জিনিস এখানে আপনার সংবিধান সংশোধন করার কিছু প্রচলিত পদ্ধতি আছে, নিয়ম আছে, যেগুলো বলছে আপনাকে একটা শৃঙ্খলার মধ্যে যেতে হবে। আমি যদি বলি যে আজকে এই যে বলা হচ্ছে নতুন সংবিধান লিখতে হবে, বলা হচ্ছে না, রাইট, তাহলে আপনার এই 53 বছর বাংলাদেশ কোথায় যাবে? আপনি যদি নতুন সংবিধানই রচনা করতেন, তাহলে 5 তারিখ হওয়াই আপনি কেন বঙ্গভবনে গিয়ে চুপ্পু সাহেবের অধীনে আপনি শপথ নিলেন? তাহলে আপনার তো শহীদ মিনারে যাওয়া উচিত ছিল। আপনি তো সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আপনি বলতেন আমরা এই সংবিধান মানি না, এই প্রচলিত সিস্টেম মানি না, আমরা নতুনভাবে বাংলাদেশ চালাতে চাই, সংবিধান স্থগিত আমরা দেশে। আপনি তো সেটা করেন নাই। সুতরাং আপনাকে একটা সিস্টেমের মধ্যে আছেন, আপনি সেই সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে গিয়ে আগামী দিনে জনগণের কল্যাণের বাংলাদেশ তৈরি করতে হবে।
যার জন্য আমরা কি বলেছি আপনি শোনেন, আমরা বলেছি যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না। আমরা বলেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদেরটা কি পরপর 2বার নাকি যে কোনো মেয়াদে 2বার? আমাদের মোট এখন আমরা বলে দিয়েছি মোট 2বার, পরপর না, মোট 2বারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। এক, আপনি দেখেন আমরা বলেছি কি যে একটা দল যখন ক্ষমতায় যায় তখন সে অনেকটা ক্ষমতার স্বাদে মোহে প্রয়োগ করার কারণে সে অনেকটা ফেসিস্ট হয়ে যায়। যার জন্য আমরা বলেছি বিএনপি যদি এককভাবেও সরকারে জয়লাভ করে আমরা আগামী দিনে একটা জাতীয় সরকার গঠন করব। আপনি এইটাকে কি একটা পরিবর্তন দেখেন না, জনগণের স্বার্থের পক্ষে দেখেন না? আমরা কি বলেছি, এই মানুষ ভোট দিতে পারে না কারণ মানুষের একটা অভিযোগ বা এটা ন্যাচারাল, যে কোনো মানুষের, আপনি আমি যে বা অথবা আব্দুল্লাহ যে হোক, সবাই কিন্তু একটা ক্ষমতার প্রয়োগ করতে চায়, এরকম একটা মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি। আমরা বলেছি আগামী দিনে যত নির্বাচন হবে সব কেয়ারটেকার অধীনে হবে। আমরা বলেছি যে একটা দেশের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় যায় সে নিজেকে খুবই ক্ষমতাপুরে, বলা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুধু জীবিত আর মৃত ছাড়া সব পারে, এরকম একটা কথা আছে না? আমরা বলেছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আইনসভার মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে, এটা ব্যালেন্স হবে। শুধু তাই না, আপনি দেখুন আরো বিরাট একটা পরিবর্তনের কথা আমরা বলেছি যে আপনি এখন দেখেন বাংলাদেশে প্রচলিত, আপনি জনগণের রায় বলেন ঠিক আছে, কিন্তু আমাদের দেশে আমরা প্র্যাকটিসে কি দেখেছি যে মার্কার বাইরে কিন্তু মানুষ ভোট দেয় না। স্বাভাবিক, এটা পরিবারের বাইরেও তো ভোট দেন। হ্যাঁ, এটা স্বতন্ত্র একজন লোক জেতা কিন্তু খুব টাফ। এটা আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে 2বারের বেশি যদি প্রধানমন্ত্রী না হতে পারে, মানে এটা তো এক ধরনের পরিবারতান্ত্রিক যে স্ট্রাকচার যেটা আমাদের দেশে হয়ে চলে আসছে গত 53 বছর ধরে, সেটাকেও এক ধরনের ভাঙার জন্য একটা চেষ্টা। আপনারা কি এই 2বার প্রধানমন্ত্রীর বাইরে, মানে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটার মাধ্যমে কি পরিবর্তন তো ভাঙতে পারবেন আপনাদের দলীয়? এখানে পরিবর্তন থাকে, একটা পরিবারের যদি কেউ যোগ্য হয় আপনি তাকে বাদ দেবেন কিভাবে? সে যদি রাজনৈতিক কালচার, রাজনৈতিক একটা মুভমেন্টের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে, তাহলে কি দোষের কিছু আছে? এই যে আপনি ট্রাম্প, সে একবার প্রেসিডেন্ট হলো, আবার হেরে গেছে, আবার জনগণ মনে করেছে যে না তার মতো লোক দরকার, আমেরিকা নিয়ে এসেছে। আপনি আজকে আপনি ভারত উপমহাদেশের দিকে তাকান, এই যে জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী আসছে না, গান্ধী পরিবার আছে। আপনার, আমি মনে করি পরিবর্তন তো কোনো বিষয় না, আপনার বলা, আমি মানে প্র্যাকটিসে আমার মধ্যে গণতান্ত্রিক নর্মস ভ্যালুসগুলো আমার মধ্যে আছে কিনা সেটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। অনেক তো পরিবার শাসন করতে গিয়ে অনেক জায়গায় তো তারা খুবই ভালো করেছে। তারপর আরেকটা আপনি দেখবেন, এই যে সংসদে আমরা যেটা বলেছি পরিবর্তনের কথা, বাংলাদেশে তো খারাপও করেছে পরিবর্তন, শেখ হাসিনা তো খারাপও, যার জন্য তো বিদায় নিয়েছে। আপনাকে তো যেমন আপনার রেওয়ার্ড আছে তেমনি তো আপনার আবার তিরস্কারও তো আছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিদায় করেছে না, এটা কেন? সে ব্যর্থ হয়েছে, এই কারণেই তো বিদায় করেছে। তারপরে আমি যেটা, সংসদে যে 300 আসন এমপি নির্বাচিত হয়, আমরা বলেছি শুধু এই যে রাজনৈতিক দল কি বাংলাদেশকে এই 53 বছর এই জায়গায় নিয়ে এসে আছে? এই যে ফ্রিল্যান্সার সাংবাদিকদের ভূমিকা নেই, আপনি গণমাধ্যম আপনার ভূমিকা নেই, যার জন্য আমরা বলেছি 300 আসনের বাইরে আমরা একটা আপার হাউস করতে চাই, যে সমাজের গুণী জ্ঞানী লোকগুলোকে নিয়ে আর যাতে তাদের এই মতামতটাকে কাজে লাগিয়ে আগে বাংলাদেশটাকে অনেকটা একটা সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যায়। আপনি আরেকটা বড় বাধা হলো আমাদের দেশে যে বলা হয় সংসদ একটা রাবার স্ট্যাম্প, মানে সরকার যা চায় সরকারি দল তাই হয়। আমরা এটা মূল বাধা হলো আর্টিকেল 70। আর্টিকেল 70 যদিও রিক্সও আছে অনেক কিছু। কেন আর্টিকেল 70 প্রবর্তন করা হয়েছিল? কারণ আপনি যদি যুক্তফ্রন্টের দেখেন যে আপনার বেচা কেনা হয়, যে আপনি এমপি কে কিনে ফেললেন, আপনি সরকার পড়ে যান। আমাদের মতো দেশে একটা সংসদ নির্বাচন করা যে ব্যয়বহুল এবং জনমতে যে একটা মানে একটা দুর্ভোগে চলে আসে, সেখানে ওইটাকে রোধ করার জন্য আর্টিকেল 70 করেছে। যার জন্য আমরা আপনার আর্টিকেল 70 আমরা বাতের কথা বলছি না, আমরা সুনির্দিষ্টভাবে 4টি জিনিস বলেছি। একটা হলো সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিলের ক্ষেত্রে, সংবিধান পরিবর্তন, অর্থ বিল, রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে, আর অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, বাজেটের ক্ষেত্রে। এই 4টা ছাড়া আপনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, অর্থাৎ একটা গণতান্ত্রিক একটা চর্চা আপনি করতে পারবেন। এই এমনি করে কিন্তু একেবারে আপনি 31 দফা যদি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের নাগরিকদেরকে, ভোটারদেরকে টার্গেট করে কিন্তু আমাদের অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কি দলের বাইরে ভোট দিতে পারবে না একজন সংসদ? না, পারবে না। তাহলে আপনারা যদি 270টা আসন পান, হ্যাঁ, মানে কমপ্লিট মেজরিটি। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট হলো আলোচনার মাধ্যমে হবে, হয় না? আপনি আমাদের দ্বাদশ সংশোধনী সর্বসম্মতিপূর্ণ হয়েছে না, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, অনেক কিছু হয়। আবার অনেক মেজর চেঞ্জের ক্ষেত্রে গণভোটের বিধান কিন্তু ব্যাক চলে এসেছে। পঞ্চদশ সংশোধনীর যদি দেখেন, গণভোটে কিন্তু গণভোট বাতিল করে দিয়েছিল। আমরা কিন্তু আমাদের আমরা বলেছি যে গণভোট পূর্ববর্তী, যেমন আমি যদি ভারতের নির্বাচনের এবার সর্বশেষ যে লোকসভা নির্বাচন 2024, তাহলে সেই ক্ষেত্রে সব বিরোধী দলগুলো একজোট হয়েছিল একটা কারণে, সংবিধান বাঁচানোর লড়াই। কারণ কমপ্লিট মেজরিটি যদি বিজেপি পেয়ে যেত,
সেক্ষেত্রে সংবিধান তাদের Change অনেক করে কিছু change পরিবর্তন হতো। ওই অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যদি একজন সংসদ স্বাধীনতা না রাখতে পারে, তার দলের বাইরে ভোট দেওয়া, সেক্ষেত্রে তো এটা একটা গণতন্ত্রের জন্য হুমকি। না, এখন আপনাকে দেখতে হবে যে এই যেমন আপনি মনে করেন এই আওয়ামী লীগের আমলে যে আপনার দলীয় মার্কায় ইলেকশন হবে, একটা যদিও এটা অ্যামেন্ডমেন্ট না, এটা সরকারের একটা নির্বাহী ডিসিশন। এখন আপনি দেখেন, আমরা তো প্র্যাকটিস করে দেখেছি যে দলীয় মার্কায় কখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় না, হয় না। এইটা থেকে আজকে তো এই সব রাজনৈতিক দল কিন্তু ঐক্যমতের ভিত্তিতে যে স্থানীয় সরকার কোনো দলীয় মার্কা, অনলি জাতীয় নির্বাচন ছাড়া দলীয় মার্কা। সুতরাং আমার মনে হয় যে আমরা যতটুকু আশঙ্কা করছি, একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু সকল রাজনৈতিক দলের মধ্যে, এবং ইতিমধ্যে আপনি দেখেন এখনো তো সংস্কার প্রস্তাবগুলো আসছে, কিন্তু আপনি দেখেন আমি দেখেছি আমাদের 31 দফার মধ্যে প্রায় 10টি ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। একটা জাতীয় গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, মার্কা নাই, 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সংসদ প্রধানমন্ত্রীর সাথে ব্যালেন্স, আর্টিকেল 70, আপার হাউস, তারপর একটা সামাজিক, আমরা আরেকটা নতুন থিওরি বলেছি আমরা, ওটা রেইনবো ন্যাশন, অর্থাৎ সমাজের বিভক্ত সবগুলিকে একটা আমবেলার নিচে এনে দেশটাকে শাসন করা, সেই ধরনের একটা মানে গণজাগরণ তৈরি করা। তারপর আপনি যদি দেখেন এই যে আমাদের স্টুডেন্টরা, আমাদের আমি স্পষ্ট আমি শেষ প্রশ্ন আপনাদের দুজনকে অল্প অল্প সময় নিয়ে জানতে চাই। সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন গতকালকে সম্ভবত, যে ছাত্ররা যদি সরকারের থেকে দল গঠন করে তাহলে জনগণ মেনে নেবে না। আপনি কি মনে করেন? সম্ভবত আপনার প্রশ্নের ভেতরে শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টার্গেট করলেন, এটা তো জামাতের আমিরও বলেছে, জামাতের সেক্রেটারিও বলেছে, মানে প্রত্যেকেই এইটাই বলবে। এটাই রাজনীতির বৈশিষ্ট্য। আপনি যখন মাঠে রাজনীতি করবেন, আর একটা রাজনৈতিক দল যদি সরকারের ভেতরে বসে থাকে, এইটা প্রত্যেকটা রাজনৈতিক দলই এই কথাটাই বলবে। কাজেই প্রশ্নটা বোধহয় হওয়া উচিত ছিল যে রাজনৈতিক দলগুলো এই প্রশ্নটা করছে। এই প্রশ্নটা হওয়াটাও কিন্তু অযৌক্তিক কোনো কারণ না, কারণ অনেক জায়গায় আপনি যখন মাঠে নেমে পড়বেন, যুদ্ধের ময়দানে নামার পরে সবার কিন্তু ইকুয়াল অপরচুনিটিটা থাকার কথা, কিন্তু গভর্নমেন্টের ভেতর কেউ যদি থাকে তার কিন্তু ইনফ্লুয়েন্স করার যথেষ্ট ক্ষমতা থাকে। আপনি রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করে আপনার সর্ট অফ প্রচারণার ক্ষেত্রে লেগে যেতে পারেন, সেটা তো অন্য কেউ পারবে না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই যে মেসেজটা আজকে সমকালে একটা ইন্টারভিউ আমি পড়লাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, পুরা একটা লং ফর্ম একটা ইন্টারভিউ আছে, সেটা আমি খুব মনোযোগ দিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েছি, এবং ছাত্ররা দল গঠন করলে তারাও কিন্তু ওয়েলকাম করতে চাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবেও মনে করি বাংলাদেশের জন্য ছাত্রদের দল গঠন করাটা অত্যন্ত জরুরি, শুধু জরুরিই না, অত্যন্ত জরুরি, আমি 2বার বললাম। এবং এই জায়গায় দলটা যখন গঠন করতে হবে, আমার কাছে মনে হয় ছাত্রদের ওই স্পিরিটটা আছে, নিজেদের স্বকীয়তাটাকে বজায় রেখে দলটাকে গঠন করার। এবং দলটা গঠন করার জন্য দেখেন, আপনি একটা বেনিফিট নিয়ে কোনো দল গঠন করছেন, এটা কিন্তু নিজস্ব স্ট্রেংথটাকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে ফেলে। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে একটা সোশ্যাল ক্যাপিটাল ছাত্রদের পক্ষে তৈরি হয়ে আছে, অন্য অনেক দলের এই টাইপ সোশ্যাল ক্যাপিটাল থাকে না। এই ঢাকায়তেই কত 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 দল তৈরি হয় না, দল তৈরি হয় 6 মাস পর ভেঙে যায়, 1 বছর পরে ভেঙে যায়, কিংবা শুধুমাত্র একটা ঢাকা কেন্দ্রিক দল হয়ে থাকে। তাদের তুলনায় এই দলের সোশ্যাল ক্যাপিটাল অনেক অনেক গুণ বেশি। এবং বাংলাদেশের জন্য এই দলটা কেন জরুরি, কারণ বাংলাদেশের ওই যে 2টা দলের বাইরেও যদি আরেকটা স্টেবল একটা দল গড়ে ওঠে, যে দলটা একটু সেন্ট্রিস্ট, মানে বাংলাদেশকে ধারণ করছে, একদম কট্টর বাম না কট্টর ডান না, এই টাইপ একটা সেন্ট্রিস্ট দল তৈরি হলে বাংলাদেশের মানুষের ভোট ব্যাংক, ধরেন যে আওয়ামী লীগের কিন্তু এখনো জেনুইন 20% মানুষ ভোট যদি হয়, দেখা যায় 15 থেকে 20% মানুষ ভোট দিতেই পারে। সো বিএনপিকে যারা ভোট দিবে না, জামাতকে যারা ভোট দিবে না, সো তাদের জন্য একটা ফেয়ার ভোটের বক্সটা তো থাকা উচিত। এবং বাংলাদেশকে যদি ধারণ করে আর একটা দল গড়ে ওঠে যারা অন্যদের পর ডিপেন্ডেন্ট না, এটা আদতে বাংলাদেশের জন্য তো ভালোই, একই সাথে বিএনপির জন্যও ভালো, জামাতের জন্যও ভালো, অন্যান্য সবার জন্যই ভালো। আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনাদের কেন মনে হয় যে জনগণ এই সরকারের থেকে যদি কেউ কোনো ছাত্ররা দল করে সেটা গ্রহণ করবে না? এটা না, এখানে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। জি, আপনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটটা কি? বৈষম্য মুক্ত করা, আপনাকে সবার সমান অ্যাডভান্টেজ দেওয়া, এই তো। এখন আপনি এটা আমরা স্বীকার করি বা না করি, বা আপনি হয়তো এই যে এই গভর্নমেন্টটা তাদের নিউট্রাল গভর্নমেন্ট, কিন্তু আমরা নিউট্রাল গভর্নমেন্ট মনে করি না। এর মধ্যে একটা শক্তির 3 জন প্রতিনিধি আছে, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ একটা স্বতন্ত্র যে একটা ক্যারেক্টার, সেটা কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছে এই গভর্নমেন্ট। তারপর যদি আপনি আবার এই সরকারে থেকে সুযোগ, যে কথাটি আব্দুল্লাহ বলেছেন, যে আপনি যদি একটা দল করেন, তাহলে জনগণকে আপনি কি মেসেজ দিতে চান যে আমি ক্ষমতায় আছি, আমি আগামী দিনও থাকতে চাই?
আপনি তো এই মেসেজটাই দিতে চাচ্ছেন। না, আমি যদি আপনাদের দলেরই যে প্রতিষ্ঠাকালীন সময়টা যদি ধরি, তাহলে বিএনপিও তো ক্ষমতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তো ক্ষমতা থাকাকালীন দল গঠন করেছে। নো, দুটার political background এ অ্যাবসলিউটলি একটা ইট ইজ দ্য রং কনসেপ্ট। আমি একটা বলি, 1975 সালে 25শে জানুয়ারি সকল রাজনৈতিক দল ব্যান করে বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। ওকে, কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু অনলি ওয়ান দল, বাকশাল। মোস্তাক 15 আগস্টের সেই দুঃখজনক ঘটনার পর আপনি কিন্তু মোস্তাক কিন্তু বাকশালকে বাতিল করে দিয়েছে। তাইলে 15 আগস্টের পর বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি নাই। 30 সেকেন্ড আছে আমার। না, নাই। আপনাকে এই কনসেপ্টটা বুঝতে হবে, এটা অনেকে আমাদেরকে বলে জি। নো, দেয়ার আর নো পলিটিক্যাল পার্টি। তখন বাংলাদেশের রাজনৈতিক দলের খুব প্রয়োজন। তখন জিয়াউর রহমান সাহেব করলেন কি, যে সকল রাজনৈতিক দলকে ওই যে নিবন্ধনের আওতায় এনে রাজনীতি শুরু করার পদক্ষেপ গ্রহণ করলেন। সেই সুযোগে অথবা সেই মানে সরকারের যে অধিকারটা দিয়েছে, সেই অধিকারে তখন বিচারপতি সাত্তার জাগো দল গঠন করলেন ফার্স্ট। জিয়াউর রহমান সাহেব কিন্তু তখন দলে আসেন নাই। সুতরাং এবং আপনি এই যে বিশেষ লেখক মহিউদ্দিন আহমেদের একটা লেখা দেখেন, আমি কোট করে বলছি, 1975 সালের ঘটনার পর বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জিয়াউর রহমান তৎকালীন কঠোর হস্তে উনি লাগাম টেনে ধরলেন। উনি বাংলাদেশের ওই যে বিশৃঙ্খল পরিবেশকে ফিরিয়ে আনলেন, অর্থনীতির চাকাকে উনি সচল করলেন। এমনি একটি পরিস্থিতিতে বাংলাদেশে একটি একটা অবশ্যম্ভাবী প্রয়োজন ছিল, যে প্রয়োজনটা মেটালেন শহীদ রাষ্ট্রপতি। সুতরাং সময়ের ডিমান্ড ছিল, কিন্তু এখন রাজনৈতিক কোনো শূন্যতা নাই, যার জন্য আরেকটি রাজনৈতিক দল করতে হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।